বন্ধুরা আজ আমি আপনাদের জন্য কালকি মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। মুভিটি রিলিজ হওয়ার পর থেকে চারদিকে প্রায় সাড়া ফেলে দিয়েছে। মুভিটির মাইথোলজিক্যাল স্টোরি লাইন আপনাদের মন কাড়বে, তাই আমার সকলের কাছে অনুরোধ মুভিটিকে সিনেমা হলে গিয়ে একবার হলেও এক্সপিরিয়েন্স করুন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, মুভির শুরুতে মহাভারতের কুরুক্ষেত্রকে দেখানো হয়, যেখানে অশ্বত্থামা পরাজয়ের পর অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র ছুড়ে মারেন। তিনি পঞ্চপাণ্ডবের বংশকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু তার এই ঘৃতকর্মের জন্য শ্রীকৃষ্ণ তার কাছে আসেন। তখন অশ্বত্থামা শ্রীকৃষ্ণের ওপর হামলা করে, কারণ শ্রীকৃষ্ণ তার পিতা দ্রোণাচার্যকে বাঁচায়নি। কিন্তু শ্রীকৃষ্ণ খুব সহজেই তার হামলাকে প্রতিরোধ করেন এবং অশ্বত্থামাকে তার কৃতকর্মের জন্য অভিশাপ দেন যে মৃত্যু মানেই মুক্তি, যেটা অশ্বত্থামা কোনোদিনই পাবে না। তার শরীর পচে গলে গেলেও তার মৃত্যু হবে না, সে চিরকাল অমর থাকবে, আর এটাই তার শাস্তি। তখন অশ্বত্থামা বলে সে কি কোনোদিন প্রায়শ্চিত্ত করতে পারবে? যেটি শোনার পর শ্রীকৃষ্ণ বলেন হ্যাঁ। যেটি শোনার পর শ্রীকৃষ্ণ বলেন হ্যাঁ, আজ তুমি আমাকে মারতে চাইলেও একদিন তুমিই আমাকে বাঁচাবে, কারণ কলিযুগ শেষ হতে চলেছে আর একসময় চারদিকে পাপ আর অনাচারে ভরে যাবে। তখন তিনি কল্কি অবতার রূপে জন্ম নেবেন এবং তাকে মারার জন্য অনেক প্রচেষ্টা হবে। তখন অশ্বত্থামাকেই কল্কির মায়ের গর্ভের রক্ষা করতে হবে। যেটি শোনার পর অশ্বত্থামা বলে সে কি করে বুঝবে কল্কি অবতার নিতে চলেছে। তখন শ্রীকৃষ্ণ বলেন তার মাথার মণি আবার তার কাছে ফিরে আসবে। এই বলে তিনি তার মাথার মণিটিকে নিয়ে নেন। এরপর কেটে যায় প্রায় 6000 বছর এবং আমাদের সামনে 2898 এডিকে দেখানো হয়, যেখানে পুরো পৃথিবী ধ্বংসপ্রায়, চারদিক মরুতে পরিণত হয়েছে। জলের বিন্দুমাত্র ফোঁটাও সেখানে নেই। শুধুমাত্র বেঁচে আছে পৃথিবীর প্রথম এবং শেষ শহর কাশী, যেখানে রাজত্ব করে ইয়াস্কিন নামে একটি নরদানব, যে কমপ্লেক্স নামে একটি উল্টো পিরামিডে বাস করে, যেটি শহরের মিডিলে অবস্থিত, যেখানে সাধারণ মানুষের যাওয়া একেবারেই নিষেধ। এবং বাইরে এই পুরো ব্যাপারগুলিকে সামলায় মানাস নামে তার কমান্ডার। কমপ্লেক্সের উপরে ধনী মানুষেরা বাস করত এবং সেখানে পৌঁছাতে হলে 1 মিলিয়ন ইউনিট সংগ্রহ করতে হতো, যার জন্য শহরে অনেক বাউন্টি হান্টার্সও কাজ করত। এরপর আমাদের সামনে রুমি এবং রায়া নামে দুটি ক্যারেক্টারকে দেখানো হয়, যারা কাশীতে প্রবেশ করছিল। রুমি রেভেলস নামে একটি গোষ্ঠীর সদস্য ছিল, যারা সাম্ভালা নামে একটি গ্রামে বাস করত, যাদের কাজ ছিল সুপ্রিম ইয়াস্কিনের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। রুমি কাশীতে এসেছিল কারণ 6000 বছর পরে একটি নক্ষত্র দেখা গিয়েছিল, যার মানে ছিল ভগবান জন্ম নিতে চলেছেন। এরপর রুমি এবং রায়া কাশীর একটি টানেলের মধ্যে প্রবেশ করে, যেখানে রেবেলসরা একে অপরের সাথে মেলামেশা করত। সেখানে দিব্যা নামে একটি প্রেগনেন্ট মহিলাকে আনা হয়, যার উপর সকলের বিশ্বাস ছিল সেই কল্কি অবতারকে জন্ম দেবে। তাই রুমি অশ্বত্থামার মাথার মণিটিকে তার পেটের সামনে আনে, কারণ পৌরাণিক কথা অনুযায়ী কল্কি অবতারের সামনে এলেই পাথরটি জ্বলে উঠবে। কিন্তু এমন কিছুই হয় না, যেটি দেখার পর সকলেই উদাস হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সুপ্রিম ইয়াস্কিনের লোকেরা তাদের উপরে হামলা করে দেয়, যার ফলে পাথরটি রায়ের কাছে চলে যায়, যার পর সে পাথরটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু রুমি এবং দিব্যা সেখানেই ধরা পড়ে, যার পর তাদেরকে কমান্ডার মানাসের কাছে নিয়ে যাওয়া হয়। গর্ভবতী দিব্যাকে দেখার পর সে বলে তুমি এতদিন কোথায় ছিলে? যার পর সে দিব্যাকে কমপ্লেক্সের ভেতরে নিয়ে যেতে বলে, কিন্তু সে ভেতরে যেতে মানা করে দেয়, যার ফলে মানাস তাকে সেখানেই মেরে ফেলে এবং সে রুমির কাছে সাম্ভালার ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু রুমি কিছু না বলাই তাকেও সে মেরে ফেলে। কিন্তু এরই মাঝে কমান্ডার মানাস রায়াকে দেখে নেয় এবং তার উপরে 5000 ইউনিট পুরস্কার রাখে। এরপর আমাদের সামনে কমপ্লেক্সের ভেতরে ভার্জিন মেয়েদেরকে দেখানো হয়, যাদের অবস্থা সবথেকে বেশি খারাপ ছিল, কারণ তাদের গর্ভে সুপ্রিম ইয়াস্কিনের বীজকে রোপণ করা হতো, যার মানে হলো তাদেরকে প্রেগনেন্ট করা হতো। আর কেউ যদি 120 দিন পর্যন্ত বাচ্চাটিকে ধারণ করতে পারত, তাহলে তার গর্ভ থেকে একটি পাইপের মাধ্যমে সিরামটিকে এক্সট্র্যাক্ট করে নেওয়া হতো, যেটি সোজা চলে যেত সুপ্রিম ইয়াস্কিনের কাছে। কিন্তু এই অমানবিক এক্সপেরিমেন্টের ফলে বাচ্চার মায়ের মৃত্যু ঘটত এবং তাদের শরীরকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হতো। কিন্তু 90 দিনের বেশি কেউই বাচ্চাটিকে ধারণ করতে পারত না, যার ফলে কমান্ডার মানাস বৈজ্ঞানিককে তার কারণ জিজ্ঞাসা করে। তখন বৈজ্ঞানিক সুপ্রিম ইয়াস্কিনের সাথে দেখা করার আর্জি জানায়, কারণ সে সুপ্রিম ইয়াস্কিনের থেকে প্রজেক্টকে এর ব্যাপারে জানতে চাইছিল। যার পর কমান্ডার মানাস তাকে সুপ্রিম ইয়াস্কিনের কাছে নিয়ে যায়। সুপ্রিম ইয়াস্কিনের বয়স প্রায় 200 বছর ছিল এবং সে নিজেকে ভগবান ভাবত। এরপর সুপ্রিম ইয়াস্কিনকে 90 দিনের সিরামটি দেওয়া হয়, যেটি নেওয়ার পর সে জলের মধ্যে তলিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে জল থেকে উঠে বৈজ্ঞানিকের গলা টিপে ধরে, যার পর ইয়াস্কিন বলে অনেক বছর পর কেউ তাকে মারার চেষ্টা করেছে, কারণ বৈজ্ঞানিক তার সিরামটিকে বদলে দিয়েছিল, কারণ সে জানতো সুপ্রিম ইয়াস্কিন যা করছে একেবারেই ঠিক নয়। যার পর সুপ্রিম ইয়াস্কিন তার চোখের এক ফোঁটা জল তার মুখের মধ্যে ফেলে দেয়, যার ফলে তার পুরো শরীর ভেতর থেকে পুড়ে ছাই হয়ে যায়। এরপর সুপ্রিম ইয়াস্কিন বলে 120 দিনের সিরামটিকে তাড়াতাড়ি তৈরি করার জন্য। অপরদিকে বাউন্টি হান্টার্সরা টানেল থেকে পালানো একটি রেবেলসকে ধরে ফেলে, যার উপরে 5000 ইউনিটের পুরস্কার ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে ভাইরাবা এসে তাকে বাঁচিয়ে নেয়। রেবেল ছেলেটি ভাইরাবার বড় ফ্যান ছিল, কারণ ভাইরাবা আজ পর্যন্ত একটাও ফাইট হারেনি, তাই সে রেবেল ছেলেটিকে কমপ্লেক্সের হাত থেকে বাঁচিয়ে নেয়। ভাইরাবার একটাই স্বপ্ন ছিল কমপ্লেক্সের ভেতরে যাওয়ার, তাই সে 1 লাখ ইউনিট জোগাড় করছিল। অপরদিকে রায়া কাশীর থেকে দূরে
দূরে একটি মন্দিরে গিয়ে লুকিয়ে যায়, কিন্তু তার পিছু নিয়ে কমপ্লেক্সের একটি রোবট সেখানে পৌঁছিয়ে যায়। সে রায়াকে মারতেই যাচ্ছিল কি ঠিক তখনই অশ্বত্থামার এন্ট্রি হয়। অশ্বত্থামা রোবটটিকে মেরে রায়াকে বাঁচিয়ে নেয়। অপরদিকে কমপ্লেক্সের মধ্যে সুমিটি নামে একটি মেয়েকে দেখানো হয়, যে গর্ভবতী মহিলাদের সেবা শুশ্রূষা করত। তার উপরেও এক্সপেরিমেন্ট করা হয়েছিল, কিন্তু সে কোনোবারই গর্ভবতী হতে পারেনি। কিন্তু একদিন হঠাৎই চমৎকার হয়, সামেটি জানতে পারে সে প্রেগনেন্ট, কিন্তু সে আজ পর্যন্ত কাউকেই সেই কথাটি জানায়নি, কারণ সে জানতো তাকে মেরে তার বাচ্চাকে এক্সট্রাক্ট করে নেওয়া হবে। কিন্তু এরই মাঝে একদিন তার বেস্ট ফ্রেন্ড সেটি জেনে যায়। সে বলে এটি চমৎকারের থেকে কিছু কম নয়, কারণ সামেটি 5 মাস মানে 150 দিনের প্রেগনেন্ট ছিল, যেটি আজ পর্যন্ত কেউই হতে পারেনি। সে কাউকে কোনো কথা না বলার প্রতিশ্রুতি দিলেও একটি গার্ডকে সবকিছু বলে দেয়, যার ফলে সামেটির বাচ্চাকে এক্সট্রাক্ট করার জন্য সেই ত্রিকোণ চেম্বারে নিয়ে যাওয়া হয়। এতদিনে সুপ্রিম ইয়াস্কিনের স্বপ্ন পূরণ হচ্ছিল, কিন্তু একই অবাক কাণ্ড, মেশিন শুরু হতেই চারদিকে পাওয়ার কাট হয়ে যায়, প্রকৃতির রূপ চেঞ্জ হতে শুরু করে। এক কথায় প্রলয়ের মতন পরিস্থিতি উৎপন্ন হয়। এই সুযোগে সামেটি ত্রিকোণ চেম্বারের পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যায়। সে আগুনের মধ্যে পড়তেই যাচ্ছিল কি তার বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয়, যেটি দেখার পর সামেটি অবাক হয়ে যায়। যার পর তার বন্ধু বলে সে রেবেলসের মধ্যেই একজন, আর সামেটিকে বাইরে বার করার জন্যই সে তাকে ধরিয়ে দিয়েছিল। এরপর তার বন্ধু সামেটিকে একটি টানেল দিয়ে বাইরে বেরিয়ে যেতে বলে, কিন্তু বাইরে বেরোতে একটি লেজার অ্যাক্টিভেট হয়ে যায় এবং চারদিকে আগুনের ফোয়ারা বেরোতে শুরু করে। যার পর আর কোনো রাস্তা না দেখে সামেটি আগুনের মধ্যে দিয়ে যেতে শুরু করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার শরীরে আগুন স্পর্শ পর্যন্ত করে না। কিন্তু কমপ্লেক্সের গার্ড পুড়ে ছাই হয়ে যায়, যেটি দেখার পর তাকে নিতে আসা রেবেলসরা বোঝে এটি কোনো সাধারণ মহিলা নয়, তাই তারা সামেটিকে সম্ভালার দিকে নিয়ে যায়। অপরদিকে অশ্বত্থামা রায়ের কাছে তার মাথার মণিটিকে খুঁজে পায়, যেটি শ্রীকৃষ্ণ আজ থেকে 600 বছর আগে তার মাথার থেকে কেড়ে নিয়েছিল, এবং তারই কথা মতন সেটি তার কাছে আবার ফিরে এসেছে। এরপর আমরা দেখি সামেটির হুঁশ ফেরে গাড়ির মধ্যে, যেখানে দুজন তাকে রক্ষা করছিল, যার মধ্যে একটি মেয়ের নাম ছিল কাইরা, যে সামেটির নামকরণ করে সুমতি। কিন্তু এরই মাঝে বাউন্টি হান্টার্সরা তাদের গাড়ির উপর হামলা করে, কারণ সুমতির উপর 1 মিলিয়ন ইউনিট বাউন্টি রাখা হয়েছিল, যেটি পাওয়ার জন্য অনেক বাউন্টি হান্টার্স তাদের উপর হামলা করে এবং সুমতিকে রক্ষা করতে গিয়ে কাইরা মারা যায়। অপরদিকে ভাইরাবার কাছেও 1 মিলিয়ন ইউনিটের খবরটি পৌঁছিয়ে যায়, তাই সে সকল বাউন্টি হান্টার্সকে মেরে সুমতির কাছে পৌঁছয়। কিন্তু তার দুর্ভাগ্য, কারণ 8 ফুট লম্বা অশ্বত্থামা সেখানে এসে পৌঁছান, যার মাথায় এখন মনিটি থাকায় তার ক্ষমতা আরও বেড়ে গিয়েছিল। সে একাই বাউন্টি হান্টার্স আর কমপ্লেক্সের লোকেদেরকে মারতে শুরু করে, তার সামনে কেউই টিকতে পারছিল না। কিন্তু ভাইরাবা তার প্রযুক্তির মাধ্যমে অশ্বত্থামাকে কড়া টক্কর দেয় এবং তাদের দুজনের মধ্যে একটি এপিক ব্যাটেল আমরা দেখতে পাই। কিন্তু অবশেষে ভাইরাবা প্রথমবার পরাজিত হয় এবং অশ্বত্থামা তার বুজ্জি গাড়িকেও ধ্বংস করে দেয়। যার পর অশ্বত্থামা সুমতিকে নিয়ে সাম্ভালাতে গিয়ে পৌঁছয়, যেখানে তাদের দেখা রেবেলসের লিডার মারিয়ামের সাথে হয়। মারিয়াম এবং সাম্ভালার লোকেরা সুমতিকে মা বলে ডাকতে শুরু করে, কারণ তার পারাখা মাত্রই কয়েকশো বছর পর সাম্ভালাতে বৃষ্টি হয়, যেটি চমৎকারের থেকে কিছু কম ছিল না। যার পর মারিয়াম সুমতিকে তাদের পবিত্র বটগাছের কাছে নিয়ে যায়। অপরদিকে রায়া অশ্বত্থামাকে বলে তার একটি নতুন অস্ত্র নেওয়া উচিত, কারণ তার লাঠিটি অনেকটা পুরনো হয়ে গেছে। কিন্তু অশ্বত্থামা বলে এটি নর্মাল লাঠি নয়, এই লাঠির মালিক ছিলেন সূর্যপুত্র কর্ণ, যার সামনে বড় বড় বীরেরা মাথা নত করত, কিন্তু তিনি মারা যাওয়ার পর থেকে এই লাঠিটি অকেজো হয়ে গেছে। অপরদিকে আমরা দেখি ভাইরাবা কমপ্লেক্সের সাথে একটি ডিল করে এবং সেই রেবেল ছেলেটিকে বোকা বানিয়ে সাম্ভালাতে গিয়ে পৌঁছয়। কিন্তু এবার ভাইরাবা পুরোপুরি তৈরি হয়ে এসেছিল, তাই সে নিজের প্রযুক্তির ইউজ করে অশ্বত্থামার রূপ নেয় এবং সুমতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আসল অশ্বত্থামা সেখানে এসে তাকে আটকিয়ে দেয়, যার পর তাদের দুজনের মধ্যে আবার একটি এপিক ফাইট শুরু হয়। অপরদিকে কমপ্লেক্সের লোকেরাও সেখানে পৌঁছিয়ে গিয়েছিল, কারণ ভাইরাবার গাড়িতে ট্র্যাকার লাগানো ছিল। যার পর কমপ্লেক্সের লোকেরা সাম্বালা শিল্ডকে ভেঙে ভেতরে ঢুকে যায় এবং একে একে সকলকে মারতে শুরু করে। অপরদিকে অশ্বত্থামা আবার ভাইরাবার উপর ভারী পড়তে শুরু করে, কিন্তু ঠিক তখনই বুজ্জি গাড়ি একটি রোবট ডগে পরিণত হয়। যার পর ভাইরাবা বলে এবার আমি পুরোপুরি তৈরি হয়ে এসেছি। এরপর ভাইরাবা অশ্বত্থামার উপর অ্যাটাক করে। অপরদিকে সুমতিকে কমান্ডার মানাসের লোকেরা ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই মারিয়াম এসে তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে সুমতি জাহাজের উপর থেকে নিচের দিকে পড়ে যায়। কিন্তু অশ্বত্থামা এবং ভাইরাবা মিলে তাকে বাঁচিয়ে নেয়, যেটি দেখার পর কমান্ডার মানাস রাগের মাথায় মারিয়ামকে মেরে ফেলে এবং অশ্বত্থামাকে একটি শক্তিশালী বেল্টের সাহায্যে বেঁধে দেয়। অপরদিকে ভাইরাবা অজ্ঞান ছিল, যার ফলে কমান্ডার মানাস সুমতিকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু ঠিক তখনই অশ্বত্থামার লাঠিটি অ্যাক্টিভেট হয়ে সকলকে মারতে শুরু করে এবং আমরা জানতে পারি এটি ভাইরাবাই চালিয়েছিল, কিন্তু কিভাবে আমরা আগে জানবো। এরপর ভাইরাবা একে একে সকলকে মারতে শুরু করে এবং অবশেষে কমান্ডার মানাসও মারা যায়। যার পর ভাইরাবা সুমতিকে নিয়ে নিচে নেমে আসে, কিন্তু ঠিক তখনই তার হুঁশ ফেরে এবং সে আগের মতনই আচরণ করতে শুরু করে। যার পর সে ডিল অনুযায়ী সুমতিকে নিয়ে কমপ্লেক্সের দিকে চলে যায়, যেটি দেখার পর রায়া অশ্বত্থামাকে জিজ্ঞাসা করে লোকটিকে। তখন অশ্বত্থামা উত্তর দেয় আমার বন্ধু কর্ণ। যার পর আমাদের সামনে মহাভারতের সিনকে দেখানো হয়, যেখানে অর্জুন অশ্বত্থামাকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কর্ণ এসে তাকে বাঁচিয়ে নেয়। যাত্রীর শক্তির প্রভাবে অর্জুনের রথ দুপা পিছিয়ে যায়
যায়, যেটি দেখার পর শ্রীকৃষ্ণ বলেন এটি কোনো সাধারণ মানুষ নয়, কারণ অর্জুনের রথটি ইন্দ্রদেবের দেওয়া, যার মাথায় হনুমানজি বিরাজ করছে এবং তার সাথে রয়েছে স্বয়ং ত্রিভুবনের স্বামী শ্রীকৃষ্ণ। তা সত্ত্বেও রথটি দুপা পিছিয়েছে। এরপর আমাদের সামনে কর্ণের মুখকে দেখানো হয়, যে আর কেউ নয় ভাইরাবাই ছিল। মুভির এন্ডিং এ সুপ্রিম ইয়াস্কিনকে দেখানো হয়, যার কাছে সুমতির গর্ভের এক ফোঁটা সিরামকে দেওয়া হয়, যেটি সুমতির পালানোর আগে এক্সট্রাকশন করার সময় তারা পেয়েছিল। সিরামটিকে নেওয়ার পর সুপ্রিম ইয়াস্কিন আরো শক্তিশালী হয়ে যায় এবং সে গান্ধীব ধনুকটিকে উঠিয়ে নেয়, যেটি একমাত্র ভগবান বিষ্ণুই ওঠাতে পারত, এবং মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কালকি মুভির সেকেন্ড পার্ট নিয়ে আপনারা কতটা এক্সাইটেড নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। একই সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।